আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি ড্রামা থ্রিলার মুভি। মুভিটির নাম ক্যাবারেট। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। என்னத்த பாத்தீங்க? তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরু হয় ক্যাবারেট নামের একটা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। বইয়ের লেখক গৌরব সবার উদ্দেশ্যে বলে, ক্যাবারেট এটা রঙিন এই দুনিয়ার আড়ালে একাকিত্বে ভোগা এমন এক মেয়ের কাহিনী যে পুরো জীবন শুধু সামান্য একটু ভালোবাসা এবং বন্ধুত্ব খুঁজেছিল কিন্তু পায়নি। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি রাজ্য নামের একটা মেয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতেছে। হ্যাঁ, এটা তার স্বামী কিষান, সে একজন মাওবাদী। ক্যামেরা দূরে আসলে আমরা দেখি কিছু পুলিশ এদের দিকে বন্দুক তাক করে আছে। ঘটনাটা হলো, রাজ্যর স্বামী কিষান মাওবাদী ছেড়ে সুন্দর একটা জীবনযাপনের জন্য পুলিশের কাছে এসে নিজে থেকে সারেন্ডার করেছে, যাতে করে পুলিশ তাকে এনকাউন্টার না করে জেলে পাঠায়। আর কিষান জেল খেটে বের হয়ে এসে রাজ্যকে নিয়ে সুন্দর একটা সংসার পাততে পারে। তো ইন্সপেক্টর কিষানকে বলে, তুই সারেন্ডার করেছিস যাতে আমি তোকে গ্রেফতার করি, কিন্তু আমি যদি তোকে গ্রেফতার করি তো কিছুই পাবো না, অথচ তোকে গুলি করলে নিজাম ভাই আমাকে 70,000 দিবে বলেছে। কি করি বলতো? এটা শুনে কিষান ও রাজ্য দুজনেই থ মেরে থাকে। ইন্সপেক্টর বলে, আচ্ছা একটা পরামর্শ দিয়ে হেল্প করতো। আমার বউ কয়দিন থেকে ওয়াশিং মেশিন কিনে নেওয়ার বায়না ধরেছে। রোজ রাতে শুতে গেলে বলতেছে, জান একটা ওয়াশিং মেশিন কিনে দাও না। তো তুই বল 70,000 হলে একটা ওয়াশিং মেশিন হবে না? কিষান তো থ মেরে আছে। ইন্সপেক্টর বলে, ওকে চল, তোর ভাবিকে একটা ওয়াশিং মেশিন কিনেই দেই। এই বলেই ইন্সপেক্টর ঠাস করে একটা গুলি কিষানের বুকে মেরে দেয়, আর কিষান মুহূর্তের মাঝে পানিতে লুটে পড়ে যায়। এটা দেখে রাজ্য কিষান কিষান বলে চিৎকার করে কাঁদতে থাকলে ইন্সপেক্টর রাজ্যর হাত ধরে টেনে তোলেও বলে, আমার সাথে চল। এরপর দেখি ইন্সপেক্টর রাজ্যকে একা জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। তো রাজ্য হাঁটতে থাকলে ইন্সপেক্টর পিছন থেকে রাজ্যকে দেখে বলে, আরে তোর শরীর তো অনেক সুন্দর, কি খাস রে তুই? রাজ্য তো ভয়ে কাঁপতেছে। এভাবে ইন্সপেক্টর রাজ্যকে নিয়ে জঙ্গলের গভীরে এসে থামে ও রাজ্যকে কাছে ডাকে। রাজ্য ভয়ে কাঁপতে থাকলে ইন্সপেক্টর বলে, আরে আমাকে ভয় পাচ্ছিস কেন? আমি তো তোকে মারার জন্য আনিনি, আদর করার জন্য এনেছি। এটা শুনে রাজ্য অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বসে পড়লে ইন্সপেক্টর বলে, নে বসে যখন পড়েছিস তো আমার ইউনিফর্মটা খুলে দে। এই বলে ইন্সপেক্টর উপরের দিকে তাকালে ধীরে করে একটা গুলির আওয়াজ হয়। রাজ্যর চিৎকারে স্ক্রিন অন্ধকার হয় আর সিনটোলা আসে 6 বছর পরে একটা বারে। আমরা দেখি একটা ছেলে কয়েক বোতল হুইস্কি শেষ করেছে। ক্যামেরা সেই ছেলেটির ফেসে আসলে আমরা দেখি ছেলেটি আর কেউ নয়, এটা গৌরব। এখন প্রশ্ন, গৌরবের জীবনে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য সে নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছে? তো গৌরব বার থেকে বের হয়ে রাস্তার পাশে একটা নিরিবিলি জায়গায় দাঁড়ালে তার অতীতের সেই ঘটনাটা মনে পড়ে, আর আমরা কিছু রহস্যজনক সিন দেখতে পাই, যেখানে কে যেন গৌরবের সামনেই কাকে যেন গুলি করে পালিয়ে যাচ্ছে। এই ঘটনাটা ভেবে গৌরব মরার জন্য রাস্তার মাঝে এসে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লে ড্রাইভার গাড়িটা সামনে নিয়ে গৌরবকে গালি দিয়ে চলে যায়। সকালবেলা দেখি কে যেন গৌরবের মাথায় পানি ঢেলে গৌরবের নেশা কাটিয়ে দিচ্ছে। তো এই ছেলেটির নাম বিক্রম বাটোয়াল, সে গৌরবের সবচেয়ে কাছের বন্ধু। আর বিক্রমে সে এমনটা করার কারণ হলো, গৌরব ও বিক্রম দুজনেই একটা পত্রিকায় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে জব করে, কিন্তু গৌরব সারাদিন লাল পানি খেয়ে টাল্লি হয়ে থাকায় ঠিকমতো অফিসের কাজ করছে না। ফলে অফিসের ম্যাম নিনা গৌরবকে চাকরি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বিক্রম গৌরবকে বলে, জনপ্রিয় মডেল রোজাকে চিনিস? গৌরব বলে, যে মেয়ে ক্যাবেরি শোতে ডান্স করে ও।
বিক্রম বলে তোর রোজা 3 দিনের জন্য মুম্বাই আসতেছে, আর নিনা চাচ্ছে তুই রোজার একটা স্পেশাল ইন্টারভিউ নে, তবেই তোর চাকরিটা বাঁচবে। এই বলে বিক্রম একটা ফাইল গৌরবকে ধরিয়ে দিয়ে চলে গেলে গৌরব ফাইলটা হাতে নিয়ে ভাবতে থাকে, আর সিন চলে আসে রোজার মুম্বাইয়ের একটা শোতে। আমরা দেখি গৌরব রোজার ইন্টারভিউ নেওয়ার জন্য এই শোতে এসেছে এবং রোজার ডান্স শেষ হওয়ার অপেক্ষা করতেছে। তখন আমরা দেখি এটা গ্রামের সেই অসহায় মেয়ে রাজ্য, যে 6 বছর আগে জঙ্গলের মাঝে একজন ইন্সপেক্টরকে মেরে ফেলেছিল। মানে 6 বছর আগের সেই অসহায় রাজ্যই এখনকার এই রোজা। তো রোজার ডান্স শো শেষ হলে সিন চলে আসে রোজার হোটেল রুমে। রোজার রুমে বসে তার ফটো দেখতেছে, এমন সময় তার ম্যানেজার ভিক্টর এসে বলে, রোজা এই সাংবাদিক তোমার ইন্টারভিউ নিতে এসেছে। এটা শুনে রোজা গৌরবের দিকে তাকালে কেন জানি অবাক হয়। তো ভিক্টর গৌরবকে বলে, ভাই তোমার জন্য কি আনবো, চা কফি নাকি কোল্ড ড্রিঙ্কস? তখন রোজা বলে ওঠে হুইস্কি। এটা শুনে গৌরব তো অবাক। রোজা গৌরবের কাছে আস্তে আস্তে বলে, আপনি হুইস্কি খান রাইট? গৌরব তো থমে আছে। তো রোজা ভিক্টরকে বাহিরে পাঠিয়ে দিয়ে গৌরবের জন্য হুইস্কি ঢালতে ঢালতে বলে, আপনি আজব লোক তো, এই শহরে মানুষ যেখানে বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে সেখানে আপনি মরার চেষ্টা করছেন। গৌরব অবাক হয়ে বলে, আমাদের কি এর আগে কোথাও দেখা হয়েছিল? রোজা বলে, জি হ্যাঁ, কাল রাতেই তো দেখা হয়েছিল। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি গৌরব মরার জন্য যে গাড়ির সামনে এসেছিল ওটাতে রোজা ছিল। রোজা বলে, রাতে তুমি আমার গাড়ির সামনেই পড়েছিলে। এটা শুনে গৌরব অবাক হয়। তো গৌরব রোজার ইন্টারভিউ নেওয়া শুরু করলে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে বলে, ওই রাতে রোজার লাইফ সম্পর্কে আমি যতই জানছিলাম ততই যেন তার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। তার লাইফের একাকিত্ব আর আমার লাইফের একাকিত্ব যেন একে অপরের সাথে বন্ধুত্ব করে চলছিল। তো রোজার এই ইন্টারভিউ যেহেতু পত্রিকায় ছাপা হবে, তাই গৌরব কোনো ক্যামেরা ছাড়া এমনিতেই রোজার সাথে এখানে সেখানে সময় কাটাতে কাটাতে রোজাকে নানা রকম প্রশ্ন করতে থাকে, আর রোজা সেগুলো উত্তর দিতে থাকে। এভাবেই এরা সারাটা দিন একসাথে কাটালে খুব অল্প সময়ের মাঝে এদের একে অপরকে বেশ ভালো লেগে যায়। রাতে গৌরব ও রোজা হোটেল রুমের বারান্দায় বসে আকাশ দেখতে দেখতে নানা গল্প সল্প করতে থাকে। এরপর রুমে এসেও দুজনে একসাথে বসে লাল পানি খেতে খেতে গল্প করে। এভাবেই গল্প করতে করতে একটা সময় রোজা সোফাতেই ঘুমিয়ে গেলে গৌরব রোজার গায়ে চাদর তুলে দিয়ে হোটেল রুম থেকে চলে যাচ্ছে। হঠাৎ রোজা ঘুমের মাঝে বলে ওঠে, সেলিম সেলিম তুমি আমাকে মুক্তি দাও। এটা শুনে গৌরব অবাক হয়ে রুম থেকে চলে গেলে সিন চলে আসে পরের দিন হোটেলের রেস্টুরেন্টে। গৌরব আজকেও রোজার ইন্টারভিউ নিতে এসেছে। তো রোজা ফুরফুরা মুডে হাসি খুশি এসে গৌরবের সামনে বসে পড়লে গৌরব তার মোবাইলের রেকর্ডিং চালু করে ইন্টারভিউ শুরু করে ও বলে, আমি কি তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? রোজা হাসি মুখে বলে, হ্যাঁ অবশ্যই। গৌরব বলে, সেলিমকে? এই প্রশ্নটা শুনতেই রোজা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় ও অবাক হয়ে বলে, কে তুমি? কে তোমাকে পাঠিয়েছে? আমি কোনো সেলিমকে চিনি না। গৌরব বলে, সরি, কাল রাতে তুমি ঘুমের ঘোরে সেলিমের নাম নিচ্ছিলে, তাই ভাবলাম জিজ্ঞেস করি। রোজা রেগে মেগে বলে, তোমার ইন্টারভিউ শেষ। গৌরব বলে, ঠিক আছে, অন্য প্রশ্ন জিজ্ঞেস করি। রোজা বলে, প্লিজ চলে যাও। গৌরব তো রীতিমতো অবাক। তো কি আর করার, গৌরব চুপচাপ চলে যায়। পরের দিন রোজার ম্যানেজার ভিক্টর গৌরবের কাছে কল করে রেগে মেগে বলে, আপনি ম্যামের সাথে কি করেছেন? সে কাল থেকে মুড খারাপ করে আছে। গৌরব বলে, আমি তো জাস্ট জানতে চেয়েছিলাম সেলিমকে। ভিক্টর বলে, খবরদার আর কখনো ম্যামের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। সিন রোজার কাছে আসলে দেখি রোজা গৌরবের সাথে ওভাবে বাজে আচরণ করে গৌরবকে তাড়িয়ে দেওয়ায় নীরবে ভীষণ কষ্ট পাচ্ছে। কারণ রোজা মনে মনে গৌরবকে বেশ পছন্দ করতে শুরু করেছিল। তাই রোজা গৌরবের সাথে কাটানোর সেই মুহূর্তগুলো ভেবে শেষমেশ গৌরবের কাছে আসেও বলে, তুমি জানতে চেয়েছিলে না সেলিমকে? তো চলো তার আগে তোমাকে বলি আমি কে। এই বলে রোজা রুমের ভিতরে এসে বসে পড়লে গৌরব ফোনের রেকর্ডিং অন করে। রোজা বলে, আমার আসল নাম রাজশ্রী, লোকে আমাকে রাজ্য বলে ডাকতো। আমার বাড়ি ঝাড়খণ্ডে। প্রতিটি মানুষের মতো আমারও কিছু স্বপ্ন ছিল। গ্রামে একটা কুড়ে ঘর, একটা ভালোবাসার মানুষ আর একটা ডান্স স্কুল, যেখানে আমি বাচ্চাদেরকে ডান্স শেখাতে পারবো। আমার স্বপ্নগুলো পূর্ণ হতেই চলেছিল। হঠাৎ সব শেষ হয়ে গেল। ইন্সপেক্টর আমার চোখের সামনে আমার কিষানকে মেরে ফেললো, আমার স্বপ্নগুলোকে ছিনিয়ে নিল। অবশেষে আমিও ইন্সপেক্টরকে মেরে ফেললাম। এটা শুনে গৌরব তো চমকে ওঠে। রাজ্য বলে, এরপর আমি জঙ্গল থেকে পালিয়ে ওই রাতেই মুম্বাই চলে আসি এবং আমার গ্রামের বান্ধবী মীরার কাছে আশ্রয় নেই। মীরা আসলে চোরাই পথে ট্রলারে করে দুবাই যাতায়াত করত এবং সেখানে একটা বারের ডান্সার হিসেবে কাজ করত। আমি যেহেতু পুলিশকে খুন করে এসেছিলাম, তাই মীরা ওই রাতেই চোরাই পথে আমাকে নিয়ে দুবাই চলে যায়। সিন চলে আসে দুবাই। এই ছেলেটির নাম নবাব। মীরা এর আন্ডারেই বার ডান্সারের কাজ করে। তো মীরা নবাবকে বলে, নবাব ও আমার গ্রামের মেয়ে, সেও বার ডান্সারের কাজ করতে চায়। এটা শুনে নবাব রেগে মেগে কাছে এসে বলে, দেখ মীরা, রোজ এর মতো শত মেয়ে আসে, কিন্তু আমি তাদেরকে ভাগিয়ে দেই। কেন জানিস? কারণ পেটের দায়ে কাজ চাইলেই হয় না, ডান্স পারা লাগে। তাই এই ধর, টাকা নে আর ওকে আজকে ইন্ডিয়া পাঠিয়ে দে। এটা শুনে মীরার নবাবকে নানাভাবে রিকোয়েস্ট করতে ধরলে নবাব রেগে মেগে বলে, যা বলছি তাই কর, ওকে আজকেই পাঠিয়ে দে। এই বলে নবাব চলে যেতে ধরলে রাজ্য বলে ওঠে, আমি ইন্ডিয়া ফেরত যেতে নয়, বরং সামনে এগিয়ে যেতে এসেছি। এটা শুনে নবাব অবাক হয়ে রাজ্যর দিকে তাকায়।
রাজ্য বলে আমাকে সেই সব মেয়ের সাথে তুলনা করবেন না যারা পেটের দায়ে আপনার এখানে ডান্সার হতে আসে, কারণ ডান্স আমার কাছে আমার স্বপ্ন, আমার সবকিছু, তাই আমাকে একবার সুযোগ দিয়েই দেখুন। এটা শুনে নবাব খেপে গিয়ে বলে তোর এত কনফিডেন্স, ওকে তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মাঝে নিজের ট্যালেন্ট প্রমাণ করে দেখা। রাজ্য মাথা নাড়িয়ে সায় দেয়। তখন নবাব মীরাকে বলে মীরা এর নাম কি রে? মীরা কেবল বলবে যে রাজ্য, তার আগে রাজ্য দুম করে বলে ওঠে রোজা। নবাব বলে মীরা যা রোজাকে নিয়ে ভিতরে যা আর ওকে কাজ বুঝিয়ে দে। এটা শুনে মীরা খুশির ঠালায় নবাবের গায়ের উপর যেন হামলে পড়ে কি করে না করে হুঁশ পায় না। চলে আসে পরের দিন বারে। মীরা ও রোজা বারে নাচতেছে, এমন সময় বারে বিখ্যাত মুভি ডিরেক্টর সেলিম ভাই আসে। তো রোজার ডান্স দেখে সেলিম যেভাবে রোজাকে দেখতে থাকে তাতে বোঝা যায় রোজার ডান্স সেলিম ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে। পরের সিনে দেখি নবাব মীরাকে বলতেছে রোজাকে তাড়াতাড়ি রেডি কর, সেলিম ভাই ওকে বাংলোতে ডেকেছে অডিশন নেওয়ার জন্য, যদি ওর অ্যাক্টিং সেলিম ভাইয়ের পছন্দ হয় তো ওকে মুভির নায়িকা বানাবে। এটা শুনে রোজা বলে আমি নায়িকা ফাইকা কিছু হতে চাই না, আমি একজন ডান্সার, আর ডান্সার হয়েই সারা জীবন থাকতে চাই। নবাব রেগে মেগে বলে মুখের উপর কথা বলবি না, যা বলছি তাই কর। রোজা বলে আমি যাব না। এটা শুনে নবাব চরম লেভেলে রেগে যায় ও মীরাকে বলে মীরা তুই একে বোঝা। এটা বলে নবাব চলে গেলে মীরা বলে রাজ্য দেখ, একটা সময় আমি টপে ছিলাম, এখন তুই টপে আছিস, কয়দিন পর অন্য কেউ আসবে, তাই সময়টাকে কাজে লাগা। তোর কথা না হয় না ভাবলি, আমাদের কথাটা ভাবে, তুই ভালো পজিশনে গেলে আমাদেরও কত হেল্প হবে, তাই প্লিজ না করিস না। তখন কি আর করার, রোজা সেলিমের বাংলোয় এসে সেলিমকে বলে স্যার আপনি আমাকে অডিশনের জন্য ডেকেছিলেন, আপনি কি শুধু ডায়লগ শুনবেন নাকি ডান্সও দেখবেন? এটা শুনে সেলিম বলে ডায়লগ শুনবো, ডান্সও দেখবো, চলো আমার রুমে চলো। এই বলে সেলিম রুমের দিকে যাওয়ার সময় বাকিদেরকে ইশারায় বলে প্রাইভেট অডিশন, তোরা সবাই চলে যা। এরপর সেলিম রুমের ভিতরে ঢুকে সোফায় বসে বলে আমার কাছে আসো, এখানে তোমার অডিশন হবে। এটা শুনতেই রোজার অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতিটা মনে পড়ে যায়, যেখানে ইন্সপেক্টর তার ইজ্জত নেওয়ার জন্য এভাবেই তাকে কাছে ডেকেছিল। ব্যাস সেই ঘটনাটা মনে পড়তেই রোজা থমকে যায়। সেলিম তাকে কাছে ডাকলে রোজা বলে হ্যাঁ আসতেছি, তো আপনার কি খুব তাড়া আছে? সেলিম বলে আরে জানেমান, আমি তোমার জন্য আজকে পুরো দিন ফ্রি, আজকে আমি তোমার সব ট্যালেন্ট দেখতে চাই। রোজা বলে আমি একটু ড্রেস চেঞ্জ করে আসি। সেলিম বলে অবশ্যই। রোজা তখন পাশের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এভাবে বেরিয়ে আসে। সেলিম তো খুশিতে একদম গুলগুলা। রোজা দুম করে সেলিমকে শুয়ে দিয়ে লুকিয়ে আশেপাশে তাকালে দূরে কিছু বোতল দেখতে পাই। ব্যাস ধ্যাম করে একটা বোতল নিয়ে কোনো কথা নেই এই লেবেটা। রাগের চোটে রোজা এত জোরে মেরেছে যে সেলিম মরেই গেছে। তো রোজা পালিয়ে এসে এসব নবাবকে বললেন, নবাব ভয়ে কি করবে ভেবে পায় না। মীরা বলে কিছু তো একটা উপায় বের করো। তখন নবাব বলে এই দুবাইয়ে একমাত্র একজনই আছে যে এখন রোজাকে বাঁচাতে পারে, আর সে হলো চাট্টা। তখনই সিন চাট্টার কাছে আসে। আমরা দেখি নবাব রোজাকে নিয়ে চাট্টার কাছে এসেছে এবং চাট্টাকে পুরো ঘটনা খুলে বলতেছে। তো সবকিছু শুনে চাট্টা বলে ও সেলিমকে মেরেছে, সেলিমের লোকেরা ওকে কিছুতেই ছাড়বে না। এটা শুনে নবাব বলে এই জন্যই তো আপনার কাছে এসেছি, কারণ এখন আপনি ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না। চাট্টা বলে ঠিক আছে আমি ওকে বাঁচিয়ে নিব, কিন্তু বিনিময়ে ও আমাকে কি দিবে? রোজা ভাবে চাট্টা হয়তো বাজে মতলবে কথাটা বলেছে, তাই রোজা রাগ করে বলে আপনি কি আমাকেই চাচ্ছেন? তখন চাট্টা রোজাকে থামায় ও বলে আমার সাথে আসো, দেখাচ্ছি আমি কি চাই। এই বলে চাট্টার রোজাকে পাশের একটা ফ্ল্যাটে নিয়ে আসে। ও কিছু মেয়েদেরকে দেখিয়ে বলে ওর নাম তাবাচ্চুম, দুবাই নার্স হতে এসেছিল, কিন্তু দালাল ওকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। এর নাম সেনরা, এর বয়ফ্রেন্ড এর উপরে অ্যাসিড মেরেছিল। আর এই শাড়িটা যৌতুক দিতে না পারায় ওর শ্বশুর শাশুড়ি ওকে টর্চার করে বাড়ি থেকেই বের করে দিয়েছিল। এখন এদের সবাইকে আমি ভরণ পোষণ করি। রোজা আমার শর্ত হলো জীবনে তুমি যখন বড় কোনো অবস্থানে চলে যাবে তখন আমার সাথে সাথে তোমাকেও এদের সাহায্য করতে হবে, বলো শর্তে রাজি? এটা শুনে রোজা চাট্টার সাথে বাজে ব্যবহার করার জন্য হাত জোর করে ক্ষমা চাই ও হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ রোজাও একদিন এদের মতোই এমন অসহায় ছিল। তো চাট্টা বলে রোজা এতদিন তুমি মানুষের ইশারাতে নাচতে, এবার দেখো আমি তোমাকে এমন লেভেলে পৌঁছাবো যে মানুষ তোমার ইশারায় নাচবে। ব্যাস এরপর চাট্টা নিজের টাকায় রোজাকে বড় মডেল বানানো শুরু করে। সে তার পরিচিত নানা মুভি ডিরেক্টর ও পরিচালকদের ধরে রোজাকে তাদের মুভির গানে ডান্সার হিসেবে ডান্স পাইয়ে দিতে থাকে, আর রোজা দিনকে দিন জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছাতে থাকে। এভাবে চলতে থাকলে রোজা কয়েক বছরের মাঝেই সিনেমা জগতের জনপ্রিয় একজন আইটেম সং ডান্সার হয়ে যায়। বর্তমানে আসে। রাজ্য গৌরবকে বলে সব ঠিকঠাক ভাবেই চলছিল। এর মাঝে একদিন আমি বাচ্চাদের একটা স্কুল ফাংশনে যাই, যেখানে বাচ্চাদেরকে নাচতে দেখে আমার বুকের ভিতরে চেপে রাখা ডান্স স্কুল খোলার স্বপ্নটা আবার জেগে ওঠে। তখনই সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি রোজার ডান্স স্কুল খোলার সিদ্ধান্তটা শুনে চাট্টা বলতেছে রোজা তুই এখন একজন টপ মডেল, এই সাকসেস ছেড়ে দিয়ে তুই থাকতে পারবি? রোজা বলে আমি যে জিনিস চাইতাম না সেটা হারিয়ে ফেলার জন্য আফসোস কেন হবে, বরং যে জিনিস জন্ম থেকে চেয়ে আসতেছি সেটা করতে না পারলে সারা জীবন আফসোস হবে।
তাই এখন আমার ইচ্ছা একটাই, এসব ছেড়ে গ্রামে গিয়ে একটা ডান্স স্কুল খোলার, যেখানে বাচ্চাদেরকে ডান্স শেখাতে পারবো এবং পড়াতে পারবো। ব্যাস এতটুকুই। এসব শুনে চারটা কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা ঠিক আছে যা, তবে কখনো আমার প্রয়োজন পড়লে আবার নির্দ্বিধায় আমার কাছে ফিরে আসিস। দিন বর্তমানে আসে। রাজ্য গৌরবকে বলে, আমি চারটা ভাইয়ের কাছ থেকে এসে নতুন জীবন শুরু করতে না করতেই হঠাৎ একদিন একটা ফোন কল আসলো। কলটা রিসিভ করে ভয়েস শুনতেই আমি চমকে গেলাম, কারণ ওটা সেলিমের ভয়েস ছিল। মানে সেদিন তাহলে সেলিম আমার হাতে মরেনি। তো সেলিম আমাকে হুমকি দিয়ে বলে যে সে যেভাবেই হোক বদলা নিবে, ও আমাকে মেরে ফেলবে। দিন বর্তমানে আসে। রাজ্য বলে এরপর থেকে রোজ তার কল আসতো এবং সে রোজ আমাকে নানা হুমকি ধামকি ও গালিগালাজ করতো। এখনো তার এই অত্যাচার কন্টিনিউ আছে। সে আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। এসব শুনে গৌরব বলে, তুমি এসবের ব্যাপারে চারটাকে জানাওনি? রাজ্য বলে, তার থেকে আর কত হেল্প নিব, আর তাছাড়াও এখন আমার কষ্টকে একেলা সহ্য করার অভ্যাস হয়ে গেছে। এই বলে রাজ্য চলে যাওয়ার জন্য রেডি হয়ে বলে, এই ছিল আমার কাহিনী। আমি জানি না আমি এসব তোমাকে কেন বললাম, তবে এটা সত্য যে আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তাই হয়তো নির্দ্বিধায় সব বলে ফেললাম। এই বলে রাজ্য চলে যাওয়ার সময় থেমে গিয়ে পিছন ফিরে আবার গৌরবকে চেয়ে চেয়ে দেখে। মানে রাজ্য গৌরবকে ভালোবেসে ফেলেছে। তো রাজ্য তার ভালোবাসাটা আড়াল করে চলে যেতে থাকলে গৌরব কিছু একটা বলবে, এমন সময় অফিসের ম্যাম নীনা কল করে বলে, গৌরব রোজার ইন্টারভিউ শেষ হলো? ম্যাম অনেক কাহিনী ঘটে গেছে, আমি গিয়ে আপনাকে সব বলতেছি। তখন ম্যাম কি হয়েছে সেটা এক্ষুনি জানতে চাইলে গৌরব রেগে মেগে বলে, রোজাকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া সেলিম মেরে ফেলার হুমকি দিয়েছে। এটা নিয়ে রোজা মানসিকভাবে ভেঙে পড়েছে, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে, তাই আমি পরে আপনার সাথে কথা বলতেছি। এই বলে গৌরব কলটা কেটে দিয়ে দৌড়ে রাজ্যর কাছে এসে রাজ্যকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার ধরন দেখে রাজ্য অবাক হয়ে গেলে গৌরব বলে, তুমি চলে আসার সময় তোমার চোখে আমি যে ভালোবাসা দেখেছি সেই ভালোবাসাটা আমি আপন করে নিতে চাই। এরপর এখানেই এবং এখান থেকে বাসার ভিতরে গিয়ে এদের দুজনের মাঝে যা যা হয় তা দেখানোর মতো না, তাই সেগুলো একদম পুরোটাই স্কিপ করে সোজা পরের দিন সকালের সিনে আসলাম। তো সকালবেলা দুজনে বাহিরে বের হচ্ছে, এমন সময় রোজার ম্যানেজার ভিক্টর রোজাকে ডাক দিয়ে একটা নিউজ দেখায়। নিউজটা দেখে রোজা মুহূর্তের মাঝে থ মেরে যায়। গৌরব দেখে তার পত্রিকায় নিউজ ছাপানো হয়েছে রোজার জীবন এখন মাফিয়াদের হুমকির মুখে। এটা দেখে গৌরবও থ মেরে যায়, কারণ এই ব্যাপারটা গৌরব তার ম্যাম নীনাকে এমনি কথার প্রসঙ্গে বলেছিল, বাট নীনা যে এটা দুম করে পত্রিকায় ছাপাবে এটা সে কল্পনাও করেনি। এদিকে রোজা তো অনেক বিশ্বাস করে এই ব্যাপারটা গৌরবের সাথে শেয়ার করেছিল, কিন্তু গৌরব সেই বিশ্বাসটা রাখেনি। তার মানে গৌরব জাস্ট নিউজ নেওয়ার জন্য রোজার সাথে ভালোবাসার অভিনয় করেছে। এমন ভেবে রোজা রীতিমতো মনে কষ্ট পায় ও গৌরবের উপর রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। গৌরব রোজাকে আটকানোর অনেক চেষ্টা করে, বাট পারে না। এরপর রোজা ইন্ডিয়া ছেড়ে সোজা দুবাই চলে আসলে আমরা দেখি রোজা ও ভিক্টর চারটার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চারটা বলতেছে সেলিম বেঁচে আছে ও সে তোকে হুমকি দিয়ে যাচ্ছে। এটা তুই অপরিচিত একটা ছেলেকে বলেছিস, অথচ আমাকে বলিসনি। রোজা ক্ষমা চায় ও ডান্স স্কুল ছেড়ে দিয়ে আবার চারটার আন্ডারে থেকে কাজ করার জন্য রাজি হয়ে যায়। ওদিকে পরের দিন গৌরব ও দুবাই চলে আসে ও চারটার কাছে এসে নিজের পরিচয় দিলে চারটা বলে, তুমি এখানে কেন এসেছো? গৌরব বলে, ওই নিউজটা আমাকে না বলে পত্রিকায় ছাপানো হয়েছিল, এখানে আমার কোনো দোষ ছিল না, আর এটা রোজাকে বলতে এসেছি। চারটা বলে, কেন? গৌরব বলে, আমি ওকে ভালোবাসি তাই। দূর থেকে রোজা লুকিয়ে লুকিয়ে এসব শুনছিল। তো চারটা বলে, তুমি চলে যাও, আমি রোজাকে এসব বলবো নি। এটা শুনে গৌরব বলে, রোজা আপনাকে সবচেয়ে বেশি ভরসা করে, তাই প্লিজ রোজাকে সেলিমের হাত থেকে বাঁচিয়ে নিন। এই বলে গৌরব চলে যেতে ধরলে রোজা তাড়াহুড়ো করে বেরিয়ে এসে গৌরবের পিছন পিছন দৌড়ে আসে। এরপর গৌরবকে থামিয়ে যেই না জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে ধ্যাম, মানে সেলিম দূর থেকে রোজাকে গুলি করতে গিয়ে গৌরবের পিঠে গুলি করে দিয়েছে। তো গৌরবকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হলে গৌরব প্রাণে বেঁচে যায়। এরপর চারটা গৌরবকে দেখতে এসে বলে, গৌরব তোমরা যে দুজন দুজনাকে এতটা ভালোবাসো এটা জানতাম না। গৌরব বলে, চারটা আজ থেকে রোজার দেখাশোনার দায়িত্ব আমার। চারটা বলে, না, সেলিম আমার এলাকায় ঢুকে গুলি করেছে, তাই যতদিন না সেলিমকে ধরতে পারতেছি ততদিন রোজার দেখাশোনার দায়িত্ব শুধু তোমার না আমারও। এটা শুনে রোজা চারটার উপর খুশি হয়ে ধন্যবাদ জানাই। তো কিছুদিন হসপিটালে থাকার পর গৌরব পুরোপুরি সুস্থ হয়ে উঠলে চারটা ভিক্টরকে পাঠিয়ে গৌরবকে হসপিটাল থেকে নিয়ে এসে তার একটা বাংলোতে থাকার ব্যবস্থা করে দেয়। তো গৌরব রুমে ঢুকে তার লাগেজ খুললে দেখে সেটাতে অনেকগুলো জুয়েলারি। এটা দেখে গৌরব অবাক হয়ে ভিক্টরকে কল করে বলে, ভিক্টর তুমি আমার লাগেজ আনার সময় কার সাথে বদল করেছো? এটাতে দেখি জুয়েলারি। এটা শুনে ভিক্টর ভেবাচাকে খেয়ে বলে, ভাই ওগুলো ফেক জুয়েলারি, রোজা শো করার সময় ওগুলো ইউজ করে, ভুল করে তোমারটার সাথে বদল হয়েছে, তারাও আমি চেঞ্জ করে নিচ্ছি।
এই বলে ভিক্টর তাড়াহুড়ো করে এসে লাগেজটা চেঞ্জ করে নিয়ে গেলে গৌরবের কাছে ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগে। সে ভেবে পাচ্ছে না কাহিনী কি। তাই গৌরব তার বন্ধু বিক্রম বাটওয়ালের কাছে কল করে বলে, দোস্ত এখানে একটা বিষয় নিয়ে মনে হচ্ছে ইনভেস্টিগেশন করতে হবে, তুই চলে আয় তো। বিক্রম বলে ঠিক আছে, আমি কালকে আসতেছি। পরের দিন বিক্রম এসে গৌরবের থেকে সবকিছু শোনার পর বলে, তুই যা সন্দেহ করছিস এটা সত্য হতে পারে, তবে তোর কি মনে হয় এতে কি রোজাও জড়িত আছে? গৌরব বলে না, রোজা এমন মেয়ে মোটেও নয়। তো বিক্রম গৌরবকে হুইস্কি দিতে ধরলে গৌরব বলে আমি এসব খাওয়া ছেড়ে দিয়েছি। বিক্রম বলে আরে বাপরে, এটা কিভাবে হলো? গৌরব বলে দোস্ত রোজাকে ভালোবেসে এখন আমি বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছি। এখন আমার লক্ষ্য একটাই, রোজার জীবন থেকে সেলিমের চ্যাপ্টারটা ক্লোজ করে রোজাকে সুখী একটা জীবন উপহার দেওয়া। সিন রোজার কাছে আসলে দেখি রোজা ঘুমাচ্ছে। তো হঠাৎ রোজার ঘুম ভেঙে গেলে রোজা গৌরবকে খুঁজতে খুঁজতে নিচে বাহিরে এসে দেখে গৌরব কেন জানি বারান্দায় একা বসে আছে। রোজা ধীরে ধীরে গৌরবের কাছে এসে কাঁধে হাত দিলে গৌরব উঠে দাঁড়ায়। তখন রোজা দেখে এটা গৌরব নয়, এটা সেলিম। তো সেলিম একটা বোতল রোজার মাথায় মারতেই রোজা ধ্যাম করে ঘুম থেকে আটকে ওঠে, মানে রোজার দুঃস্বপ্ন দেখছিল। তো গৌরব বিক্রমের সাথে আলাপ শেষে ফিরে আসলে রোজা বলে তুমি কোথায় ছিলে? গৌরব বলে আমার ঘুম আসছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। কিন্তু তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? রোজা গৌরবকে জড়িয়ে ধরে বলে গৌরব আমার ভয় লাগতেছে, মনে হচ্ছে সেলিম আশেপাশে আছে এবং সে যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। এটা শুনে গৌরব বলে এটা 4টার বাংলো, সো সেলিমের সাহস হবে না এখানে আসার, আর তাছাড়াও আমি তো আছি। রোজা বলে আমার মনে হচ্ছে এবার তুমিও আমাকে বাঁচাতে পারবে না, তাই তুমি আমার কাছে একটা ওয়াদা করো, আমার যদি কিছু হয়ে যায় তো আমার জীবন কাহিনীটা তুমি লিখবে। গৌরব বলে তোমার কিচ্ছু হবে না। রোজা বলে না, তুমি আগে ওয়াদা করো। গৌরব এবার ওয়াদা করলে রোজা খুশি হয়ে গৌরবকে জড়িয়ে ধরে। পরের দিন দেখি গৌরব বিক্রমকে নিয়ে কেন জানি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং কি যেন একটা তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছে। তো এভাবে তারা সারাদিন ঘুরে ইনভেস্টিগেশন শেষ করে। এরপর গৌরব 4টার কাছে আসতেই 4টা জানায় যে আজকে রোজার গাড়িতে নাকি সেলিম অ্যাটাক করেছে আর ভিক্টর রোজাকে ছেড়ে পালিয়ে গেছে। তো ভিক্টর 4টার সবচেয়ে কাছের লোক হয়েও এভাবে রোজাকে রেখে পালিয়ে যাবে এটা যেন 4টা মানতেই পারছে না। এমন সময় 4টার ফোনে সেলিমের কল আসে ও সেলিম বলে 4টা রোজা এখন আমার কাছে আছে, রোজাকে চাস তো গৌরবকে আমার কাছে পাঠা, সাথে 5 কোটি টাকাও পাঠাস। এটা শুনে 4টা রেগে মেগে বন্দুক নিয়ে সেলিমকে মারার জন্য যেতে ধরলে গৌরব তাকে থামায়ও বলে আপনি টাকা রেডি করেন, সে যখন আমাকে যেতে বলেছে তো আমিই যাই, নয়তো সে রোজার কোনো ক্ষতি করে ফেলতে পারে। সেলিম রোজার কাছে আসলে দেখি রোজাকে সেলিমের লোকেরা বেঁধে রেখেছে এবং একজন ছেলে রোজার পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে থেকে রোজাকে পাহারা দিচ্ছে। কিছুক্ষণের মাঝে গৌরব টাকার ব্যাগ নিয়ে সেখানে চলে আসলে সেলিমের একজন লোক এসে গৌরবের থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয়। তখন আরেকজন বলে ওঠে টাকা তো পেয়ে গেছি, এবার ওকে গুলি করে দে। তখন ছেলেটি বন্দুক তুলে গৌরবের কপাল বরাবর ধরতেই সেখানে বিক্রম চলে আসে ও ধ্যাম করে সেই ছেলেটিকে গুলি করে দেয়। ব্যাস শুরু হয়ে যায় মারামারি। বিক্রম ছেলেগুলোকে ধ্যামাধ্যাম গুলি করে একে একে সবাইকে মেরে ফেলে ও গৌরবের থেকে টাকার ব্যাগটা নিয়ে বলে 5 জনকে মেরেছি, বিনিময়ে এই 5 কোটি আমার, তুই রোজার কাছে যা, আমি সন্ধ্যায় দেখা করব। এই বলে বিক্রম টাকার ব্যাগটা নিয়ে চলে যায় আর গৌরব দৌড়ে রোজার কাছে আসে। সিন কাট হলে দেখি 4টা অবাক হয়ে বলতেছে তুই 5 জনকে মেরেছিস, তাও আবার একেলাই, সাবাস। এই বলে 4টা গৌরবকে বুকে জড়িয়ে নেয়। সিন কাট হলে দেখি বিক্রম 4টার বলা কথাটা শুনে গৌরবকে বলতেছে আরে বাহ, 5 জনকে মারলাম আমি আর সাবাসী পেলি তুই, কিন্তু আমি কি পেলাম? 5 কোটি টাকার নকল নোট। তো নোটগুলো যে নকল ছিল এটা গৌরব জানতো, তাই সে চুপ করে থাকে। বাট 5 জন লোকের কথাটা শুনে গৌরবের মাথায় কি যেন আসে আর গৌরব তার অতীতের সেই ঘটনাটা ভাবতে থাকে, যে ঘটনাটা মুভির শুরুর দিকে গৌরবকে আমরা ভাবতে দেখেছিলাম। তো ওই ঘটনার সাথে এই ঘটনাটার কি যেন একটা কানেকশন পেতেই গৌরব চট করে উঠে দাঁড়ায় ও বিক্রমকে বলে দোস্ত আমাকে এক্ষুনি যেতে হবে, তোকে পরে ফোন করছি। এই বলে গৌরব দৌড় দেয়। এরপর দেখি গৌরব ও রোজা বাংলোতে দেখা করেছে। রোজা বলে হঠাৎ আমাকে এভাবে ডেকে আনলে কেন? গৌরব বলে বসো, সব বলতেছি। রোজা বসে পড়তে গৌরব একটা এঙ্গেজমেন্ট রিং এর বক্স দেয়। তো গৌরব বিয়ের জন্য প্রপোজ করতে চলেছে এটা ভেবে রোজা খুশি হয়ে বক্সটা খুলতেই দেখে এ কি, এটা তো বুলেট। মানে এটা দেখে রোজা অবাক হলে গৌরব বলে রোজা তুমি তো তোমার অতীতের সবকিছু আমাকে বলেছ, কিন্তু আমার একটা অতীতের ঘটনা আছে যা আমি তোমাকে বলিনি, কিন্তু আজ আমি সেটা তোমাকে জানাতে চাই। এই বলতেই সিন ফ্ল্যাশব্যাকে যায় আর ব্যাকগ্রাউন্ড থেকে গৌরব বলে আমি এবং আমার 3 বন্ধুরা মিলে 6 মাস পরিশ্রম করে ইন্ডিয়ার সবচেয়ে বড় ড্রাগ মাফিয়ার নাদশার উপর একটা রিপোর্ট তৈরি করেছিলাম। তো আগামীকালকেই সেই রিপোর্ট ফাইলটা পত্রিকা অফিসে জমা দিব এবং দেশের সবচেয়ে বড় ড্রাগস মাফিয়ার পর্দা ফাঁস হবে। এই খুশিতে একটা
একটা পার্টি দিয়ে বাসায় ফিরছিলাম। আমার বন্ধুরা গাড়িতে উঠতে ধরলে আমি এক বোতল মদ নেওয়ার জন্য আবার দোকানে যাই। ঠিক তখনই বাহিরে গুলির আওয়াজ। আমি দেখি নাচসার লোকেরা আমার বন্ধুদেরকে গুলি করে তাদের থেকে সেই ফাইলটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। আমার সব বন্ধুরা আমার চোখের সামনেই মারা যায়। এরপর আমি নাচসাকে অনেক খুঁজেছি, কিন্তু তার কোনো সন্ধান আমি পাইনি। বর্তমানে আসে গৌরব বলে, আর সেই ঘটনার পর থেকে আমি নিজেকে মদের মাঝে ডুবে ফেলেছিলাম, কিন্তু তুমি আমার জীবনে আসলে আর আমাকে সেখান থেকে উদ্ধার করলে, সেই সাথে আমাকে নাচসার ঠিকানাটা পাইয়ে দিলে। রোজা অবাক হয়ে বলে, হোয়াট? গৌরব বলে, আমি তোমার সেলিমের খোঁজ করতে গিয়ে তার মাধ্যমে নাচসার খোঁজ পেয়েছি। রোজা তো আগাগোড়া কিছুই বুঝতেছে না। তখন গৌরব বলে, রোজা, আমি তোমাকে এখন যা বলতে যাচ্ছি জানি এটা শোনার পর তুমি অনেক কষ্ট পাবে, বাট নিজেকে সামলে নিও। এই বলে গৌরব রোজাকে কি কি যেন বলতে থাকে, আর সেগুলো শুনে রোজা রীতিমতো অবাক হতে থাকে। গৌরব রোজাকে কি যেন করতে বলে, বাট রোজা সেটা করতে কিছুতেই রাজি হতে চায় না। বাট শেষমেশ গৌরব রোজাকে রাজি করিয়েই ফেলে। এরপর গৌরব বলে, রোজা, এখন পুরো সিদ্ধান্ত তোমার হাতে। এই বুলেট এখন কি কাজে ইউজ হবে সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করতেছে। এটা শুনে রোজা গৌরবের দিকে তাকালে গৌরব বলে, আজ রাতেই করতে হবে। রাতের বেলা একটা বারে আসতে দেখি রোজা এই বারে ডান্স পারফরমেন্স করতেছে। তো পারফরমেন্স শেষ হলে গৌরব চাট্টাকে বলে, আপনার জন্য একটা গিফট এনেছি, আর সেই গিফটটা হলো সেলিম। এটা শুনে চাট্টা অবাক হয়ে বলে, সেলিম কোথায়? ও গৌরব বলে, বলতেছি, তবে তার আগে বলি কিভাবে সেলিমকে খুঁজে পেলাম। তো রোজা কখন কোথায় আছে, কি করতেছে, এসব খবর সেলিম কিভাবে পেত, এই প্রশ্নটা আমাকে ভাবিয়ে তুলেছিল। আর যেদিন প্রথম আমি আপনার বাসায় এসেছিলাম এবং আপনার বাসা থেকে বের হতেই আমাকে গুলি করা হয়েছিল, সেদিন আমি বুঝে যাই সেলিমের কোনো লোক আপনার দলের মাঝেই লুকিয়ে আছে। এটা শুনে চাট্টা বলে, নিশ্চয়ই এটা ভিক্টরের কাজ, তাই না? গৌরব বলে, হ্যাঁ। আর এটা আমি সেদিনই বুঝে গেছিলাম যেদিন মিস্টেকলি আমার লাগেজের সাথে ভিক্টরের একটা জুয়েলারি ভর্তি লাগেজ বদল হয়ে যায়। আমি যখন তাকে কল করে এটা বলেছিলাম তখন সে নার্ভাস হয়ে গেছিল। আমি ভেবে পাচ্ছিলাম না সে আমার থেকে কি আড়াল করতেছে। তাই আমি লাগেজটা ফেরত দেওয়ার আগে সেখান থেকে একটা জুয়েলারি সরিয়ে রাখি। আর সেখান থেকে শুরু হয় আমার ইনভেস্টিগেশন করতে করতে এটা জানতে পারি যে ওই জুয়েলারি কোনো ফেক জুয়েলারি ছিল না, একদম অরিজিনাল ছিল। রোজা বিভিন্ন দেশে দেশে গিয়ে শো করে, আর ভিক্টর সবখানে রোজার সাথে যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভিক্টর লাগেজে করে সোনা, ডায়মন্ড আর ফেক কারেন্সি দেশ বিদেশে স্মাগলিং করে কোটি কোটি টাকার বিজনেস করতেছে। কিন্তু রোজা এইসবের কিছুই জানে না। তো ভিক্টরের এই অবৈধ বিজনেসটা কার ইশারায় চলতেছে? তখন মাথায় আসলো সেলিমের কথা। আমি তখন সত্যটা উদ্ঘাটন করার জন্য কেবল ভিক্টরের কাছে পৌঁছালাম, তখনই সে রোজাকে বিপদে ফেলে রেখে পালিয়ে গেল। এসব শুনে চাট্টা রেগে মেগে বলে, আমি এই ভিক্টরকে কিছুতেই ছাড়বো না। সে যেখানেই পালিয়ে যাক আমি ওকে খুঁজে বের করবই। এখন তুই শুধু এটা বল যে সেলিম কোথায়, আমি ওকে আজকেই মেরে ফেলবো। গৌরব বলে, যে কয়েক বছর আগেই মারা গেছে তাকে আবার কিভাবে মারবেন? এটা শুনে চাট্টা অবাক হলে গৌরব বলে, সেলিম তো সেদিনই রোজার হাতে মারা গিয়েছিল। চাট্টা অবাক হয়ে বলে, কি, সেলিম মারা গেছে? তাহলে কে? গৌরব বলে, হ্যাঁ এটাই, সেলিম মারা গেছে। তাহলে কে সেলিম সেজে রোজাকে হুমকি দিচ্ছে, আর কেনই বা দিচ্ছে? তো এই প্রশ্নের উত্তর তো একজনই দিতে পারে, সে হলো ভিক্টর। এটা বলতেই গৌরবের ফ্রেন্ড বিক্রম ভিক্টরকে ধরে নিয়ে সেখানে আসে। চাট্টা তো অবাক। গৌরব বলে, চাট্টা, এবার তোর খেল খতম। রোজা যখন তোকে বলেছিল যে সে তোর কাজ ছেড়ে দিয়ে ডান্স স্কুল খুলতে চায়, তখন তোর মাথায় আসে রোজা কাজ ছেড়ে দিলে তো তোর সোনা স্মাগলিং এর ব্যবসা রাতারাতি বন্ধ হয়ে যাবে। তাই তুই ভিক্টরকে ফোন করে ডাকিস। এরপর তাকে বলিস সে যেন সেলিম সেজে রোজাকে রোজ হুমকি ধামকি দেওয়া শুরু করে, যাতে রোজা অতিষ্ঠ হয়ে ভয়ে আবার তোর কাছে ফিরে আসে, আর তুই রোজার দেশ বিদেশের সোর আড়ালে আবার স্মাগলিং বিজনেস চালিয়ে যেতে পারিস। এসব শুনে চাট্টা বলে, ওয়াও, তুমি দেখি অনেক ভালো গল্প লিখতে পারো। গৌরব হেসে বলে, গল্প আমি আর কি লিখতে পারি, গল্প লেখাতে তো তুই সেরা। তবে তোর কাহিনী ভালোই চলছিল, শুধু ছোট্ট একটা ভুলের কারণে ধরা খেয়ে গেছিস। যখন আমি রোজাকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়ে এনেছিলাম তখন তুই আমাকে শাবাশি দেওয়ার সময় বলেছিলি তুই 5 জনকে মেরেছিস, তাও আবার একেলাই। সাবাস। কিন্তু প্রশ্ন হলো ওখানে যে 5 জন ছিল এটা তুই কিভাবে জানলি? এটা শুনে চাট্টা তো চুপ। গৌরব বলে, চাট্টা, তোর এই খেলায় এটা শুধু আজকের নয়, তুই 5 বছর আগে আমার চোখের সামনে আমার 3 বন্ধুকে মেরেছিলি। কি মনে পড়ে নানসা? তখনই সিন সার্ভেকে নিয়ে গিয়ে দেখানো হয় গুন্ডারা যখন গৌরবের বন্ধুদেরকে গুলি করে চলে যাচ্ছিল তখন গৌরব সেই গাড়িতে থাকে একটা লোকের হাতে এই ট্যাটুটা দেখেছিল। আর রোজাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে আনার পর চাট্টা যখন গৌরবকে শাবাশি দিচ্ছিল তখন গৌরব চাট্টার হাতে
সেই ট্যাটুটা লক্ষ্য করেছিল, যা দেখে গৌরব ভাবতে শুরু করেছিল এই চারটাই সেই নাদশা কিনা। এর মাঝে বিক্রম এসে যখন বলেছিল 5 জনকে মারলাম আমি আর শাবাশি পেলি তুই, তখন গৌরবের মাথায় আসে আরে এই 5 জনকে মারার কথা তো 4টাও বললো, কিন্তু আমি তো 4টাকে বলিনি যে ওখানে কতজন ছিল। আর তখন গৌরব 100% শিওর হয়ে যায় যে এই 4টাই সেই নাদশা। সিন বর্তমানে আসে, 4টা বন্দুক বের করতেই ধরতেই চারিদিক থেকে কয়েকজন লোক 4টাকে বন্দুক তাক করে। বিক্রম বলে এই সকল লোক আমার, আর হ্যাঁ আমি বিক্রম বাটওয়াল, একজন আইবি অফিসার। মানে বিক্রম তাহলে সাংবাদিক না, সে একজন পুলিশ প্রশাসনের লোক। তো রোজা চট করে টেবিলের নিচ থেকে একটা বন্দুক বের করে 4টার দিকে তাক করে। 4টা বলে রোজা তুমি আমাকে মারবে? 4টাকে? যে 4টা তোমাকে আশ্রয় দিয়েছিল তাকে? এটা শুনে রোজা অসহায় হয়ে গৌরবের দিকে তাকায়। গৌরব তো থ মেরে চেয়ে আছে। তখন রোজা 4টাকে বলে আমার জীবনে ভগবানের পর যাকে স্থান দিয়েছিলাম সেটা আপনি, কিন্তু আপনি সব শেষ করে দিলেন। এই বলে রোজা বন্দুক নিজের দিকে ঘুরিয়ে নিয়ে এই লে রোজা 4টাকে মারতে না পেরে বরং নিজেই নিজেকে মেরে দিয়েছে। সিন এখান থেকে একদম বর্তমানে আসে। মানে ওই যে মুভির শুরুতেই আমরা দেখেছিলাম গৌরব তার লেখা ক্যাবারেট নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রোজার স্টোরিটা বলছিল, সেখানে আমরা দেখি সবাই রোজার স্টোরিটা শুনে পুরো একদম ইমোশনাল হয়ে গেছে। তো গৌরব বলে ওই রাতের রোজার নিজেকে গুলি করে নিজের জীবন থেকে তো মুক্তি পেয়েছিল, কিন্তু আমাকে একাকী করে চলে গেল। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে গেলে দেখি সবাই 4টার দিকে বন্দুক তাক করে আছে। বাট আমরা যে দেখলাম রোজা নিজেকে গুলি করলো, বাট এখানে তো দেখছি রোজা নেই। মানে রোজার নিজেকে গুলি করে মারা যাওয়ার গল্পটা গৌরবের বানানো। তো 4টা গৌরবকে বলে হ্যাঁ আমি নাদশা, নে এবার কি করবি? আমাকে গ্রেফতার করবি? নে আমাকে গ্রেফতার কর, 24 ঘন্টার মাঝে আমি জেল থেকে বেরিয়ে আসবো। তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কি করতে পারবি বল, কি করবি? সিন বর্তমানে আসে। আমরা দেখি গৌরব বলতেছে হ্যাঁ সে ঠিকই বলেছিল, তার ক্ষমতার কাছে আমরা কি বা করতে পারি? বড় বড় নেতারা তার পকেটে, পুলিশ তার পকেটে, বলতে গেলে পুরো সিস্টেমই তার পকেটে, তাই আমরা কি করতে পারি? তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি বিক্রম গৌরবের হাতে বন্দুক দিচ্ছে। গৌরব বন্দুকটা নিয়েই এই নে সোজা 4টার বুকে মেরে দেয় আর 4টার খেল খতম হয়ে যায়। কিন্তু সিন বর্তমানে আসলে দেখি গৌরব বলতেছে শেষমেশ সেটাই হলো যা দুনিয়ার সকল ক্ষমতাবানদের সাথে হয়ে থাকে, সে আমাদের হাত থেকে পালিয়ে গেল আর আজ পর্যন্ত জানি না সে কোথায় আছে আর কি অবস্থায় আছে। কিন্তু আমরা তো দেখলাম গৌরব নিজ হাতেই 4টাকে মেরে ফেললো, অথচ এখানে বলতেছে 4টার নিজের ক্ষমতার বলে পালিয়ে গেছে। মানে 4টার পালিয়ে যাওয়ার গল্পটা গৌরবের বানানো। তো গল্পের শেষে অসহায় একটা মেয়ে নিজের জীবন বিসর্জন দিল আর ক্ষমতাবান তার ক্ষমতার বলে পার পেয়ে গেল। এটা শুনে সবাই পুরো একদম ইমোশনাল হয়ে যায় ও এমন একটা মেয়ের গল্প লেখার কারণে খুশি হয়ে হাততালি দিয়ে গৌরবকে সম্মান জানাতে থাকে। অনুষ্ঠান শেষ করে গৌরব বাহিরে আসলে বিক্রম বলে ভাই কি লেকচার দিলি মাইরি, সবাই তো পুরো একদম ইমোশনাল হয়ে গেছে, তুই দেখি অনেক ভালো গল্প লিখতে পারিস। সিন এখানেই কাট হলে দেখি কে যেন হেলিকপ্টারে করে অনেক দূরে সাগরের তীরবর্তী একটা গ্রামে আসতেছে। সিন সেই গ্রামের একটা গাছতলায় আসলে আমরা দেখি কে যেন গ্রামের বাচ্চাদেরকে পড়াচ্ছে। ক্যামেরা ঘুরে গেলে দেখি এ কি, এটা তো রোজা। মানে সে গ্রামে এসে ডান্স স্কুল খুলেছে আর হেলিকপ্টারে করে যে আসলো সে আর কেউ নয়, এটা গৌরব। সাথে মীরা ও নবাবও এসেছে। তো এই গ্রামে এদের নতুন জীবন শুরু হয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দেখেছেন কাণ্ড, পুরো ভিডিও শেষ হয়ে গেল অথচ ভিডিওতে এখনো লাইক দেননি। নো, এমনটা করলে তো হবে না, লাইক দিতে হবে। কাহিনীবাজি না করে লাইকটা দেন তো। আর চ্যানেলটি যে এখনো সাবস্ক্রাইব করেননি তো কবে করবেন? পরের জন্মে। লুকোচুরি খেলা না খেলে সাবস্ক্রাইব করে নেন তো। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।